হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া ভদ্র। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অভিনন্দন সরকারের লেখা অনুপমের বাসন্তী খাম গল্পটি পাঠ করে শোনাব। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক লাইক করবেন। শুরু হচ্ছে অনুপমের বাসন্তী খাম। অনুপম চমকে উঠল। সে কি ঠিক শুনেছে? এ তো পানাপুকুর সাঁতরে অলিম্পিকে সোনা জেতার মতো কেস। গুলতি দিয়ে আম পেড়ে কেউ পরমবীর চক্র পায়? অনুপম অবশ্য এসবের কিছুই করেনি। সে গত 5 বছর তার মনি বিশ্বনাথ ঘোষের সঙ্গে ছায়ার মতো সেঁটে থেকেছে শুধু। তাতেই এই। ক্যাশ কাউন্টারের চাবি পাঞ্জাবি পকেটে পুরে স্নেহ ভরা চোখে অনুপমের দিকে তাকালেন বিশ্বনাথ ঘোষ। কথাটা ভেবে দেখো, আমি বুড়ো মানুষ, আজ আছি কাল নেই। অনুপমের মনে হলো সে খুশিতে পাগল হয়ে যাবে। খুব ছোটবেলার রূপকথার বইয়ে এমন ঘটনা লেখা থাকতো। রাখাল ছেলের অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে পেয়ে যাওয়ার গল্প। সেই গল্প কি তার জীবনে সত্যি হতে চলেছে? বিষয়টা অনেকটা সেই রকমই। তার মনি বিশ্বনাথ ঘোষ কয়েক মুহূর্ত আগে নিজের মেয়ে বিপাশার সঙ্গে অনুপমের বিয়ের প্রস্তাব রেখেছেন। এ তো গেল রাজকন্যার প্রসঙ্গ, এর সঙ্গে অর্ধেক রাজত্বও আছে। এই আদর্শ মেডিকেল হল, রমরম করে চলা ওষুধের দোকানের মালিকানার অংশীদারি পর্যন্ত তিনি দিতে চাইছেন অনুপমকে। বিশ্বনাথ ঘোষ এবার বক্তৃতা দেওয়ার ঢঙে বললেন, চিরকাল আমি মেনে এসেছি অর্থ প্রতিপত্তি এসবের অনেক ওপরে নৈতিক চরিত্রের স্থান। বিপাশার জন্য তেমনই জীবনসঙ্গী চাইছে অনুপম। তাই তোমাকে। কথা শেষ করতে পারলেন না, আবেগে বিশ্বনাথ ঘোষের গলা ধরে এলো। বিশ্বনাথ ঘোষ যে কথাগুলো বললেন তা মিথ্যে। শুধু মিথ্যে নয়, ডাহা মিথ্যে। স্বাভাবিক অবস্থায় তিনি ওষুধের দোকানের মামুলি একজন কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবতেনও না। কিন্তু বর্তমানে পরিস্থিতি ঘোরালো। তাঁর একমাত্র মেয়ে বিপাশা তাকে বিরাট পেঁচে ফেলে দিয়েছে। মেয়ে এমন এক কেলেঙ্কারি বাঁধিয়ে বসেছে যে এই জন্মে তার আর বিয়ে হয় কিনা তা নিয়েই এখন সন্দেহ। এমনই এক বিপর্যস্ত বিকেলে দাবা খেলতে খেলতে বন্ধু পার্থসারথী গুহ তাঁকে বলেছিলেন, কিছু কায়দা কখনো পুরনো হয় না বিশু। বিপাশা বিপথে গেছে এ কথা ঠিক, তার জন্য হয়তো ভালো ঘরের সম্বন্ধ আর পাওয়া যাবে না, এটাও ঠিক। তেমনি এমন ছেলেরও অভাব নেই যারা বিপাশাকে বিয়ে করতে এক পায়ে খাড়া, বুঝলে কিছু? বিশ্বনাথ বোঝেননি। জিজ্ঞাসু চোখে বন্ধুর দিকে তাকিয়েছিলেন তিনি। পার্থসারথী বলেছিলেন, লাইফটা গিভ অ্যান্ড টেক, বুঝলে বিশু? ধরো এমন একটা ছেলে যার 3 কোলে কেউ নেই, অথচ অনেস্ট, হার্ডওয়ার্কিং। এই ধরনের ছেলে কিন্তু আমাদের পারপাস সার্ভ করতে পারে। তার দরকার আশ্রয়, অর্থ, সিকিউরিটি। এদিকে আমাদের দরকার বিপাশার জন্য একজন বশংবদ হাজব্যান্ড আর তোমার বিজনেসে একটা সাপোর্টিং হ্যান্ড। আরে এত টাকা পয়সা করেছো, মেয়ের একটা বিয়ে না দিলে, বছর ঘুরে নাতি নাতনি না এলে তো 12 ভূতে লুটে খাবে সব। অন্ধকার গুহার শেষে যেন এক বিন্দু আলো দেখেছিলেন বিশ্বনাথ। তিনি বিহ্বল স্বরে বলেছিলেন, পার্থ, এমন ছেলেও আছে বলছো? যাদের পুরো নাম পার্থসারথী, লোকমুখে তাদের ডাকনাম হয়ে যায় পার্থ। এতে তাদের নামের অর্থ পাল্টে যায়, কিন্তু ক্ষুরোধার বুদ্ধিতে মরচে পড়ে না এতটুকু। 2 বন্ধুর কথোপকথনের মাঝে জৌলুসহীন এক সন্ধে নামছিল বিশ্বনাথ ঘোষের দালান বাড়ির দাওয়ায়। টাউন থেকে ওষুধের ডেলিভারি এসেছে। ম্যাটাডোর আনলোড করছিল অনুপম।
সেদিকে আর চোখে চেয়ে পার্থসারথী বলেছিলেন, আছে বিশু, আছে, চোখ খুলে দেখো, তোমার আশেপাশেই আছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথটা বিশ্বনাথ ঘোষ অনুপমের মপেটের পিছনে সওয়ার হয়ে ফেরেন। দুহাতে সিটের পিছনের হাতল ধরে থাকেন। মনিব সুলভ দূরত্ব বজায় রাখেন কর্মচারীর সঙ্গে। আজ প্রায় গোটা পথটায় তিনি নরম করে হাত রেখে দিলেন অনুপমের কাঁধে। রাতটা অবশ্য প্রায় নির্ঘুম কাটল তার। গত বছরখানেক ধরে যা চলছে তাতে নির্ঝঞ্ঝাট ঘুম আসার কথাও নয়। অনেক সাধ করে মেয়েকে শহরের কলেজে পাঠিয়েছিলেন বিশ্বনাথ। সেখানে গিয়ে মেয়ে নিজের সর্বনাশ বাঁধিয়ে এসেছে। বিশ্বনাথ যখন ব্যাপারটা জানতে পারলেন ততদিনে বিপাশা 2 মাসের প্রেগনেন্ট। পার্থসারথী তাকে না সামলালে সেদিনই মেয়েকে কেটে 2 টুকরো করে গঙ্গায় দিয়ে আসতেন বিশ্বনাথ। নিজের মেয়ে, কতদিনই বা রাগ করে থাকা যায়। সময় নষ্ট না করে বাড়ি থেকে অনেক দূরের এক নার্সিংহোমে নিয়ে গেলেন মেয়েকে। পাপের চিহ্ন একেবারে পরিষ্কার করিয়ে আনলেন বিশ্বনাথ। কাজ হয়েছিল কায়েমি টাইপের, একেবারে গোপনে। তারপরেও কি করে যেন বিপাশার অ্যাবর্শনের খবর চাউর হয়ে গেল। বর্ধিষ্ণু গ্রাম, প্রায় সবাই সবাইকে চেনে। ঢিঢি পড়ে গেল চারদিকে। বড়লোকের মেয়ের পল্লবিত কেচ্ছা। পার্থসারথী সেই সময় বলেছিলেন, কয়েকদিন একদম চুপচাপ থাকো, বছর ঘুরতে না ঘুরতে সব থিতিয়ে যাবে। পাবলিক মেমরি, বুঝলে, ভেরি শর্ট। কিছু সময় তাই ঘাপটি মেরে রইলেন বিশ্বনাথ। তারপর ধীরে ধীরে মেয়ের বিয়ের সম্বন্ধ দেখতে লাগলেন। বাবার অগাধ টাকা আর মেয়ের চোখ ধাঁধানো রূপ কম্বিনেশন হিসেবে দুর্দান্ত। অনেক পাত্রপক্ষেরই বিপাশাকে এক কথায় পছন্দ হয়ে গেল। ফ্যাসাদ বাঁধল এরপরই। কথা পাকা হয় কি না হয়, কারা যেন পাত্রপক্ষের কাছে দায়িত্ব নিয়ে বিপাশা আর তার আগের প্রেমিকের ঘনিষ্ঠ সব ছবি পাঠাতে লাগলো। শুধু তাই নয়, যত্ন করে পাঠানো হচ্ছে অ্যাবর্শন সংক্রান্ত কাগজপত্র। এক পাত্রের বাবা তো দোকান বয়ে এসে যা তা অপমান করে গেলেন বিশ্বনাথকে। অন্য ছেলের সঙ্গে বিপাশার ঘনিষ্ঠ ছবি ছুঁড়ে দিলেন বিশ্বনাথের মুখে। সমস্যা বাড়ছে ঘরেও। বিপাশা কথাবার্তা বন্ধ করেছে। ঘর অন্ধকার করে বসে থাকছে সারাদিন। বাধ্য হয়ে টাউনে নিয়ে গিয়ে এবার মনির ডাক্তার দেখাতে হলো বিশ্বনাথকে। মনির ডাক্তার বললেন, ওষুধ দিচ্ছি বটে, তবে শুধু ওষুধে কাজ হবে না। এনগেজমেন্ট চাই, নতুন করে পড়াশুনো, নতুন কোনো হবি। বিয়ে দিতে পারলে তো খুবই ভালো। বিয়ে যে শুধু সমস্যার জন্ম দেয় তাই নয়। এসব ছোটোখাটো অবসাদ, মানসিক সমস্যা বিয়ের পর কেটে যেতেও আকছাড় দেখেছি। এই কথা বলে মনির ডাক্তার পেশাদারি হাসি হেসেছিলেন। মনির ডাক্তার হেসেই খালাস। সেই হাসি দেখে রক্তচাপ আরও বেড়ে গেছিল বিশ্বনাথের। আজ শেষমেশ অনুপমের কাছে তিনি প্রসঙ্গ পারলেন বটে, তবে মন সায় দিচ্ছে না। বাড়িতে আশ্রিত একটা ছেলে হবে বিশ্বনাথ ঘোষের জামাই। এর পরেও চোখে ঘুম আসে। ঘুম অবশ্য সেই রাতে অনুপমেরও হলো না। বছর 5 আগে যেদিন পুষ্যি হয়ে এই বাড়িতে পা রেখেছিল অনুপম, বিপাশা তখন ক্লাস 9 কি 10। বারান্দায় অন্য মেয়েদের সঙ্গে খেলা করছিল বিপাশা। তার রূপের আলোয় উঠোন ভরেছিল। কার দিকে আঙুল তুলে যেন কিশোরী বিপাশা চেঁচিয়ে উঠেছিল, স্ট্যাচু। তাতে কার কি হয়েছিল জানা নেই, তবে অনুপমের ধারণা সেদিনই সে একটা পাথরের মূর্তি হয়ে গেছিল। সেই মূর্তি ঘিরে বিপাশা নামের একটা দুর্দান্ত ভালো লাগা প্রজাপতির মতো উড়ে বেড়ায়। কখনো স্বপ্ন হয়ে বসে তার চোখের পাতায়, ফের উড়ে যায়। পায়া ভাঙা তক্তপোষে শুয়ে এপাশ ওপাশ করল সে।
ঘোষবাড়ির একতলার এই স্যাঁতসেঁতে ঘরে থাকতে তার একটু অসুবিধে হয় না। তবে বিপাশা দিদিমণি কি আর বিয়ের পরে এই ঘরে থাকতে আসবে? স্টেশন বাজারে মস্ত বড় ফ্ল্যাট কিনেছে বিশ্বনাথ ঘোষ। ওই ফ্ল্যাট বাড়িতেই সম্ভবত উঠে যেতে হবে তাদের। তবে অনুপম জানে, আর ঈশ্বর জানেন, বিপাশাকে সে শুধু বিপাশার জন্যই ভালোবাসে। বিশ্বনাথ ঘোষ যদি জাঁদরেল পয়সাওয়ালা না হয়ে বাজারের স্ট্যান্ডে রিক্সা টানত, তবুও বিপাশাকে এভাবেই ভালোবাসত অনুপম। নির্ঘুম রাতের ভোর হলো। ঘুলঘুলি দিয়ে আলো এলো স্যাঁতসেঁতে ঘরে। উঠে গিয়ে অনুপম নিজের ট্রাঙ্ক খুলল। জামা কাপড় সরিয়ে টেনে বের করল একটা বাসন্তী রঙের খাম। খামের মধ্যে বিপাশা আর তার প্রেমিকের ঘনিষ্ঠ ছবি আছে, আর একটা ছবিও। হলুদ পোশাকে দাঁড়িয়ে আছে বিপাশা, পাগলপাড়া ঘন চুলের ঢাল সামলাতে হিমশিম। তার পিছনে নীল সমুদ্র। বিপাশার মুখে সহস্র ওয়াটের সুখ উতলে উঠছে। এটা অনুপমের প্রিয় ছবি। বিপাশা দিদিমণি যে সমুদ্র কি ভালোবাসে সেবার ড্রাগিস্ট ইউনিয়নের পিকনিকে জুনপুট গিয়েও দেখেছিল অনুপম। নীল জলরাশির সামনে দাঁড়ালেই কেমন একটা বিহ্বল ভাব ফুটে ওঠে তার চোখে মুখে। বিয়ের পর জোরে তো কোথাও যেতে হয়। খুব সুন্দর একটা সমুদ্র সৈকতে অনুপম নিয়ে যাবে বিপাশা দিদিমণিকে। তার জমানো পয়সার প্রায় পুরোটাই হয়তো তাতে উড়ে যাবে। তা যাক। এর পরের কাগজটা সেই নার্সিংহোমের একটা অভদ্র লোক এসে অপমান করে গেছিল বিশ্বনাথ ঘোষকে। মনিপ একবার ইশারা করলেই লোকটার সঙ্গে সেদিন এক হাত লড়ে যেত অনুপম। সেই লোকেরই ফেলে যাওয়া কাগজ আর ছবি অনুপম নিজের কাছে রেখে দিয়েছে। মনটা খারাপ হয়ে গেল অনুপমের। কেন বিপাশা দিদিমণি এত ভালোবাসলো ছেলেটাকে? নিজের সবটুকু উজাড় করে দিল এইভাবে। আর সেই ছেলেই বা কি? বিপাশা দিদিমণির মতো এমন মেয়েকে কেউ ছেড়ে যায়? অনুপমের বুকের ভেতরটা হু হু করে ওঠে। পৃথিবীতে ভালো লোকদেরই ভগবান এত কষ্ট দেয় কেন? বিপাশা জানলার পাশে দাঁড়িয়ে আছে। অনুপম অনেকক্ষণ আগে একটা প্রশ্ন করেছে, বিপাশা উত্তর দেয়নি। অনুপম বুঝতে পারছে না বিপাশা দিদিমণি তার প্রশ্নটা শুনতে পেয়েছে কিনা। বিপাশার মন ভালো নেই। রোহান যে এইভাবে তাকে ঠকাবে তা সে ভাবতেও পারেনি। অথচ প্রথম প্রথম কত ভালোবাসার অভিনয়, কত সোহাগ, পরস্পরকে চোখে হারানো, কত না দিনরাত্রি। সেই রোহান কি অদ্ভুত রকম পাল্টে গেল বিপাশা প্রেগনেন্ট হওয়ার পরে। কি জঘন্য ভাষায় কথা বলেছিল। ঘটনা হলো, প্রেমটা জমিয়ে করলেও বিপাশা ঠিক করিতকর্মা টাইপের মেয়ে নয়। কলেজের বান্ধবীদেরও কিছু জানিয়ে উঠতে পারেনি। বাবার কাছে এসেই কেঁদে পড়তে হয়েছিল তাকে। বাবা নিজের সোর্স লাগিয়ে তাকে বিপদ থেকে বের করেছে, কিন্তু অ্যাবর্শন টেবিলের সেই যন্ত্রণা, সেই নিঃস্ব হয়ে যাওয়ার গ্লানি তো আর বাবা ভাগ করে নিতে পারেনি। বাবার মুখ চেয়ে হয়তো বা নতুন করে জীবন শুরু করত বিপাশা। কিন্তু কারা যে লুকিয়ে থেকে বিয়েতে ভাঙচি দিচ্ছে বারবার। সম্বন্ধগুলোর মধ্যে সেরা ছিল রাজর্ষি, ব্যাংকের অফিসার। বিপাশাকে দেখা মাত্র ছেলে চন্দ্রাহত। বাড়ির সকলেও খুব ইমপ্রেসড, কিন্তু পাকা দিন ঠিক করবেন বলে তারাও কোথাও যেন হাওয়া হয়ে গেলেন। বিপাশার ধারণা রাজর্ষির পরিবারের কাছেও গোপনে তার অতীত সম্পর্ক আর অ্যাবর্শনের খবর এতদিনে পৌঁছে গেছে। অথচ রাজর্ষিকে মনে ধরেছিল বিপাশার। এমন ছেলেকে পাশে পেলে রোহনকেও একটু জুৎসই জবাব দেওয়া যেত। দেখ, তোর যে বেটার ডিশ বেছে নিতে পারে এই বিপাশা ঘোষ। বিপাশা হতাশভাবে মুখ ঘুরিয়ে অনুপমের দিকে তাকালো। কি বলছিলে যেন? আবার বলবে প্লিজ? মানে বিপাশা দিদিমণি, জানি আমি আপনার যোগ্য নই, কিন্তু বিশ্বাস করুন, নিজের সবটুকু দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করব।
মোট কথা আপনার চোখে আর কোনো দিন জল আসবে না দিদিমণি, কিন্তু আপনার অমতে এই বিয়ে আমি করতে চাই না, তাই কর্তাবাবুকে না জানিয়েই আপনার মত জানতে এসেছি। আপনি রাজি তো? কথা শেষ করে অনুপম কুণ্ঠিতভাবে বিপাশার দিকে তাকালো। বিপাশাও অনুপমকে দেখছিল, বিশেষত্বহীন চেহারা, ঢোলা টেরিকটের প্যান্টের উপর একটা আটপৌরে হাওয়াই শার্ট, সেই শার্টে জায়গায় জায়গায় ঘাম শুকিয়ে যাওয়া সাদাটে দাগ, রোদে ঘুরে ঘুরে গায়ের রং তামাটে, ঝকঝকে স্মার্ট, জিম চর্চিত রোহন, অসম্ভব বুদ্ধিদীপ্ত রাজস্বী পেরিয়ে তার কপালে এই লোকের ঘর করা নাচ ছিল। বিপাশার গা জ্বলে গেল। হাতি পাকে পড়লে তাকে চামচিকে লাথি মারে এ কথা বিপাশা জানত, কিন্তু পাকে পড়া হাতির চারপাশে ঘুরে চামচিকে নরম নরম কথা বললে সেটা যে আরও অসহ্য ব্যাপার হয় তা সে আজ বুঝল। কিন্তু বিপাশার উপায় বা কী? নতুন করে পড়াশোনা শুরুর মুরুদ তার নেই, বাড়ি থেকে পালিয়েই বা যাবে কোথায়? এক গ্রাম লোকের তির্যক দৃষ্টি বয়ে বেঁচে থাকার চেয়ে এই লোকটাকে মেনে নেওয়া সামান্য হলেও বেটার অপশান। পুরুষদেরই তো পৃথিবী, একলা নারী নিজের কলঙ্ক নিজের গ্লানি ধুতে পারবে না, তাকে পুরুষের বউ হয়ে উঠতে হবে, হতে হবে পুরুষের সন্তানের মা, তবেই সাপ মুক্তি। দীর্ঘশ্বাস গোপন করে বিপাশা বলল, যা হচ্ছে আমার মত নিয়েই হচ্ছে অনুপম, আমার কোনো আপত্তি নেই। লাজুক হেসে অনুপম বলল, হ্যাঁ আমি তাহলে এখন আসি দিদিমণি। মিষ্টি করে হাসার অভিনয় করল বিপাশাও। অস্বাভাবিক কোমল স্বরে বলল, ডাকটা এবার পাল্টালে হয় অনুপম, বিয়ে করা বউকেও কি দিদিমণি বলে ডাকবে? ঠিক 3 মাস 17 দিন পর বিয়ে হয়ে গেল বিপাশার। পাত্রের নাম রাজর্ষি বসু, সাঁইথিয়ার দিকে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার, হাসি খুশি সৌম্যদর্শন, চমৎকার ছেলে। এই বিয়ে অনেক আগেই হয়ে যেত, নেহাত রাজস্বীর এক অসুস্থ জ্যাঠতুতো দাদার জীবন মরণ অবস্থা উপস্থিত হয়, সেই নিয়ে তার পরিবারের সবাই চিন্তায় অস্থির। বিয়ের কথা কি আর তখন কারো মাথায় থাকে? সেই সমস্যা কিছুটা সামলে নিয়ে রাজস্বীর বাবা ফোন করেছেন বিশ্বনাথ ঘোষকে। বিনীতভাবে জানতে চেয়েছেন বিপাশার জন্য যোগ্য কোনো পাত্র তিনি খুঁজে পেয়েছেন কিনা, না হলে যেন রাজস্বীর ব্যাপারটি তিনি নতুন করে বিবেচনা করে দেখেন। বিশ্বনাথ ঘোষ এতটাই অবাক হলেন যে তাৎক্ষণিকভাবে তার মুখে কোনো কথা জোগাল না। তিনি সেভাবে কোনো সদুত্তরও দিয়ে উঠতে পারলেন না ভদ্রলোককে। ঘটনা শুনে বিকেলে দাবার আড্ডায় হা হা করে উঠলেন পার্থসারথী। বন্ধুকে মৃদু তিরস্কার করে তিনি বললেন, করেছ কি হে, এমন পাত্র নিয়ে আবার দোনামনা করছো? এখনই রাজি হয়ে যাও, কে আবার কোথা থেকে কাঠি করে দেয়। বিশ্বনাথ ঘোষ মৃদু স্বরে বললেন, অনুপমের সঙ্গে কথাবার্তা যে অনেকটা এগিয়ে গিয়েছে পার্থসারথী বাঁকা হেসে বললেন, লাইফটাও দাবার বোর্ডের মতো বিশু, খেলা ফুরোলে রাজা মন্ত্রী বোর্ডে সব এক বাক্সে ঠাঁই পায়, কিন্তু খেলা যতক্ষণ চলছে ততক্ষণ বোর্ডে আর মন্ত্রীর পার্থক্য তো থাকেই, তাই না? সেই পার্থক্য না বোঝার মতো গাধা তো তুমি নও, এত বড় ব্যবসা চালাচ্ছ। মনের গহীনে সম্ভবত এই কথাগুলিই শুনতে চাইছিলেন বিশ্বনাথ ঘোষ। সেই রাতেই তিনি মেয়ের কাছে কথা পারলেন। বিপাশার মুখে যেন দীর্ঘদিন পরে একটা হারিয়ে যাওয়া ঝলমলে আলো দেখতে পেলেন বিশ্বনাথ। কোনো এক বিচিত্র কারণে তার মনে হলো মনোবিদের সাহায্য ছাড়াই হয়তো মেয়ে এবার অবসাদ কাটিয়ে বেরিয়ে আসবে। পরদিনই রাজস্বীদের বাড়িতে ফোন করে তদবির শুরু করে দিলেন। পারলে মেয়েকে সেই দিনই তিনি বিয়ের পিঁড়িতে বসিয়ে দেন। অনুপমের মুখোমুখি হলেন বিয়ের কথা অনেক দূর এগিয়ে যাওয়ার পরে। এক রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রসঙ্গ তুললেন তিনি। অনুপম মপেড চালাচ্ছে,
শুনশান হয়ে আসা মফস্বলী পথ দিয়ে। বিশ্বনাথ ঘোষের হাত সিটের পেছনের হ্যান্ডেল ধরা। তিনি বসেছেন সাবধানে, ছোঁয়াচ বাঁচিয়ে। আরও সাবধানী স্বরে তিনি বললেন, তোর দিদিমণির একটা সম্বন্ধ এসেছে, বুঝলি? বিশ্বনাথের মনে হলো অনুপমের হাত কেঁপে গেল সামান্য, তবে সে সামলে নিল অল্পতেই। বিশ্বনাথ ঘোষ গলা ঝাড়া দিয়ে বললেন, তুই তো নিজেও চাইবি তোর বিপাশা দিদিমণি ভালো থাকুক, তাই না? ছেলে দুর্দান্ত, তেমনই তার ফ্যামিলি। পড়াশোনা কত দূর জানিস? বলছি শোন। বাকি পথ তিনি হবু জামাইয়ের গুণকীর্তন করতে করতে বাড়ি ফিরলেন। উৎসাহের আতিশয্যে লক্ষ্য করলেন না যে মপের চালক একটি কথাও বলেনি। বাড়ি ফিরে থমথমে মুখে অনুপম মপেড গ্যারেজে রাখছিল। বিশ্বনাথ একটু কিন্তু কিন্তু করে বললেন, একটা কথা ভাবছিলাম, এত খাটাখাটনি করিস, সব দিকে ছোটাছুটি তো কম যায় না। পরের মাস থেকে তোর মাইনেটা ভাবছি 2,000 টাকা বাড়িয়ে দেবো, কি ঠিক আছে? এই কথা শুনে অনুপম চোখ তুলে মনিবের দিকে তাকালো। বিশ্বনাথ ঘোষ ঝানু ব্যবসায়ী, সচরাচর কোনো কর্মচারীকে চোখ রাঙিয়ে ছাড়া কথা বলেন না, কিন্তু অনুপমের সেই দৃষ্টির সামনে তিনি একরকম স্তব্ধ হয়ে গেলেন। কথা না বাড়িয়ে দোতলায় উঠে যাচ্ছেন বিশ্বনাথ। চোরের মতো হাঁটা, সিঁড়িতে পায়ের সামান্য শব্দ পর্যন্ত হচ্ছে না। আজ বিপাশার বিয়ে। ঘোষবাড়ির মাঝামাঝি বিস্তীর্ণ ফাঁকা উঠোনে বিয়ের মণ্ডপ তৈরি করা হয়েছে। একমাত্র মেয়ের বিয়েতে কার্পণ্য করেননি বিশ্বনাথ ঘোষ। প্রায় পুরো গ্রামেরই নেমন্তন্ন আজ এ বাড়িতে। রং বেরঙের নিয়ন আলো আর হ্যালোজেনের রোশনাইতে ভেসে যাচ্ছে চারদিক। প্যান্ডেলের গায়ে হাজার ফুলের কারুকাজ। উঠোনের কোণে চালতা গাছের নিচে জমাট বাঁধা অন্ধকার। সেই অন্ধকারে অনুপম দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বাসন্তী রঙের খাম। মণ্ডপের আলো পড়ে তার চোখ চকচক করছে। সন্ধে নিবিড় হয়ে আসছে, লোক সমাগম বাড়ছে বিয়ে বাড়িতে। অনুপম আর দেরি করল না, দ্রুত পায়ে হেঁটে কোনো দিকে না তাকিয়ে সে উঠোন টপকে পূর্ব দিকের ঘরটায় এসে ঢুকল। রাজস্বী ততক্ষণে বর আসনে বেশ জমিয়ে বসেছে। বন্ধুবান্ধবদের একটা দল ঘিরে আছে তাকে। লঘু হাসি ঠাট্টা চলছে পুরোদমে। অনুপম তার সামনে গিয়ে দাঁড়ালো। নমস্কার রাজস্বীদা। রাজস্বী চোখ তুলে চাইল। তার সামনে একটা হাবাগোবা মার্কা লোক দাঁড়ানো। লোকটার মুখ অসম্ভব বিবর্ণ দেখাচ্ছে, দৃষ্টি ঘোলাটে, বেশবাস ঈষৎ অবিন্যস্ত, বিয়েবাড়িতে বেমানান। রাজস্বী তবু হাসল। নমস্কার। তারপর চোখ শুরু করে বলল, আপনি মানে বিপাশার বাবার মেডিকেল স্টোরের? অনুপম বলল, হ্যাঁ ঠিকই ধরেছেন, নিন এটা রাখুন। রাজস্বী হাত বাড়িয়ে খামটা নিল। উপহার দিয়ে অনুপম নিচু গলায় কিছু একটা বলল। রাজস্বী শুনতে পেল না। এমন বিকট শব্দে ট্রাম্পেট বাজাচ্ছে ব্যান্ড পার্টির ছেলেগুলো। অনুপম তখন তার কানের কাছে মুখ নিয়ে গেল। কথা শেষ হওয়া মাত্র পিছন ফিরল সে। কয়েক সেকেন্ডেই বিয়েবাড়ির ভিড়ে মিশে গেল অনুপম। রাজস্বী বিস্মিতভাবে অনুপমের চলে যাওয়াটা দেখল কিছুক্ষণ। তারপর বাসন্তী খামের মুখ খুলল। প্রচণ্ড ব্যস্ত বিশ্বনাথ বিয়ের প্রস্তুতি তদারকি করছিলেন। অনুপম তার হাতে মেডিসিন স্টোরের চাবির গোছা দিল। বিশ্বনাথ ঘোষ চকিতে অনুপমের চোখে চোখ রাখলেন। অনুপমের চোখ হাসছে, তার ঠোঁটের কোণেও বিদ্যুতের মতো হাসির রেখা। 5 বছর এই ছেলে তার ছায়া সঙ্গী। একটি কথাও বলতে হলো না। বিশ্বনাথ বুঝে গেলেন অনুপম এই মুহূর্তে ঘোষবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অনুপম ভেবেছিল আর কোথাও দাঁড়াবে না, কিন্তু তাকে দাঁড়িয়ে পড়তে হলো। বাগানের পাশের ঘরের জানলা দিয়ে
বিপাশাকে দেখা যাচ্ছে। খুশিতে উচ্ছল হয়ে খোশ গল্প করছে। তাকে ঘিরে আছে ঘর ভর্তি মেয়ের দল। নববধূ বেশে তাকে রাজেশ্বরীর মতো দেখাচ্ছে। ভালোবাসার নারী এমন অপূর্ব করে সাজলে তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটা অজানা কষ্ট হতে থাকে, সুখের মতো ব্যথা। চোখ ফিরিয়ে নিল অনুপম। তারপর একবারও না থেমে বাড়ির বাইরে বেরিয়ে গেল। অনুপমের চলে যাওয়ার ব্যাপারটা জানতে পেরে উৎকণ্ঠা দেখালেন পার্থসারথী। এই ক্লাসটা কিন্তু বেসিক্যালি বেইমান হয় বিশু। দোকানের স্টক চেক না করে ছেড়ে দিয়ে ভালো কাজ করনি। দাও ওর ঘরের চাবিটা একবার দাও দেখি। ঘরে ঢুকতেই একটা পোড়া গন্ধ নাকে ঝাপটা মারল পার্থসারথী। ঘরে বেশ কিছু কাগজপত্র পোড়ানো হয়েছে, মেঝেতে পড়ে রয়েছে কালো ছাই। পুরো ঘর চোখ বুলিয়ে পার্থসারথী নিশ্চিত হলেন যে এই ছেলে কিছু নিয়ে যেতে পারেনি। কিন্তু এত বড় মেডিসিনের ব্যবসা, বলা নেই কওয়া নেই, হুট করে ছেড়ে চলে যাবি? মেঝের ছাই বুট জুতো দিয়ে পিষে দিলেন পার্থসারথী। অস্ফুটে বললেন, নেমক হারাম। অনুপম যে ঘোষবাড়ি থেকে কিছুই নিয়ে আসেনি এ কথা ঠিক নয়। ওষুধের স্টক নিয়ে বসলে দেখা যেত বেশ কয়েক ফাইল কড়া ডোজের ঘুমের ওষুধের হিসেব মিলছে না। রাত নিঝুম। শুনশান হাইওয়ে দিয়ে ঝড়ের বেগে ছুটে যাচ্ছে একটা বাস। বাসের শেষের দিকে একটা সিটে এলিয়ে আছে রোগা শরীরটা। তার হাতে একটি মেয়ের ছবি। মেয়ের পরনে হলুদ পোশাক, পিছনে সমুদ্র, খুশিতে উজ্জ্বল হয়ে আছে তার হাসি মুখ। কেন বাসে উঠেছে তা অনুপম জানে না। এই বাস কোথায় যাবে তাও তার অজানা। আসলে তার বিশেষ কোথাও যাওয়ার নেই। সে শুধু অনেক দূরে চলে যেতে চাইছে। অনুপমের মনে হচ্ছে যে কোনো সময় সে গভীর ঘুমে তলিয়ে যাবে। ঘোষবাড়ি থেকে সে একেবারে খালি হাতে আসেনি। প্রচুর কড়া ঘুমের ওষুধ ছাড়াও তার সবচেয়ে প্রিয় এই ছবিটাও সঙ্গে করে নিয়ে এসেছে। সব ছেড়ে চলে যাওয়ার আগে মায়া রাখা ভালো কথা নয়। প্রেমিকের সঙ্গে বিপাশা দিদিমণির ছবিগুলো আর অ্যাবর্শনের কাগজ পুড়িয়ে ছাই করে ফেলেছে অনুপম। তবু হাতে ধরে তার প্রিয় ছবিটা সে নষ্ট করতে পারেনি। ঘোষবাড়ি থেকে এই ছবিটুকু ছাড়া আর কিছু পাওয়ার যোগ্যতা তার ছিলই না কোনো দিন। এই ছবিটুকুই তার কাছে আস্ত একটা বিপাশা দিদিমণি। অনুপম তার হাত বাড়িয়ে দিল জানলার বাইরের অন্ধকারে। প্রবল হাওয়ার ফরফর করে উঠছে ছবিটা। ছেড়ে দিলেই হয়, তবু ছেড়ে দিতেই বা পারছে কই? প্রাণপণে আঁকড়ে আছে ছবিটাকে। বেশিক্ষণ তাকে কষ্ট করতে হলো না। একসময় সারা পৃথিবীর সমস্ত ঘুম উপুর হয়ে নেমে এলো তার চোখে, মুঠো আলগা হয়ে এলো। অনুপমের বুকের আকাশ থেকে তারা খসে পড়ল একটা। হাইওয়ের অন্ধকারে কোথায় যে হারিয়ে গেলেন তার বিপাশা দিদিমণি। বাসর ঘরে বাসন্তী খাম বের করে নতুন বউকে দেখালো রাজস্বী। দারুণ গিফট, 3 নাইটস স্টে, তাও আবার গোয়ার হোয়াইট স্যান্ড সি রিসর্টে। তোমার বাবা নিজের স্টাফদের কত স্যালারি দেন গো, এত দামি গিফট? ভাবছি হানিমুনটা গোয়াতেই সেরে আসি। রাজস্বী হাসি মুখে বলল, আমাকে আবার তিনি বলে গেলেন আমাদের বিপাশা দিদিমণির সমুদ্র খুব পছন্দ, তাই। বিপাশা তাড়াতাড়ি বলে উঠল, ওর কথা বাদ দাও, ও একটা পাগল। মুখে এই কথা বললেও বিপাশা বুঝল অজান্তেই তার চোখে জল এসে গেছে। সে খুব সাবধানে চোখ মুছল কাজল বাঁচিয়ে। রাজস্বী গা করল না, কাঁদুক, একটু পরে থেমে যাবে। এই সময় মেয়েরা একবার হাসে একবার কাঁদে, কান্না থামলে আবার হাসে। আর এই সবই তারা করে তুচ্ছ তুচ্ছ কারণে। বিয়ের দিন মেয়েদের কান্নাকে গুরুত্ব দিতে নেই।